প্রিয় ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদেরকে আমাদের এনজয় এক্সাম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তোমরা যারা ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণী সেমিস্টার 1-এর পরীক্ষা দিতে চলেছো বা পরীক্ষা দেবে, তোমাদের জন্য যদি ভূগোল থেকে থাকে তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এর আগের ভিডিওগুলিতে আমরা ইতিমধ্যেই ভূগোলের মডেল প্রশ্নপত্র, বোর্ডের তৈরি মডেল প্রশ্নপত্র উত্তর সহ আলোচনা করে দিয়েছি। সেগুলো তোমরা যদি না দেখে থাকো, মিস যদি করে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলে প্লেলিস্টে ভূগোলের আলাদা করে প্লেলিস্ট বানানো রয়েছে, সেখানে তোমরা দেখে নিতে পারো। আজকে আমরা আলোচনা করছি প্র্যাকটিস সেট 2। এর আগে প্র্যাকটিস সেট 1 আলোচনা করেছি, উত্তর সহ আলোচনা করছি, তাই তোমাদের সময় নষ্ট হবে না। জাস্ট কয়েক মিনিটের ভিডিও, তোমাদের কিন্তু মুখস্থ হয়ে যাবে। তো দেখো, প্রথম প্রশ্ন দেখো, শাস্ত্র হিসেবে ভূগোলের বৈশিষ্ট্য কীরূপ? 1 নম্বর প্রশ্ন। তো শাস্ত্র হিসেবে ভূগোলের বৈশিষ্ট্যটা কীরূপ? সাংশ্লেষিক। 4টে অপশান যদি দেওয়া থাকে তো উত্তর কী হবে? সাংশ্লেষিক। শাস্ত্র হিসেবে ভূগোলের বৈশিষ্ট্য হবে সাংশ্লেষিক। নেক্সট প্রশ্ন দেখো, জি এবং গ্রাফোস এই শব্দ দুটি যে ভাষা থেকে গৃহীত তা হলো কোন ভাষা? উত্তর হবে গ্রিক ভাষা। জি এবং গ্রাফোস এই শব্দ দুটি গ্রিক ভাষা থেকে গৃহীত। নেক্সট প্রশ্ন, ভূগোল আলোচনার মূল দুটি উপাদান কি? দেখো, ভূগোল আলোচনা করতে গেলে আমাদের দুটি উপাদানের কথা জানতেই হবে, একটা হচ্ছে প্রকৃতি এবং একটা হচ্ছে মানুষ। তাই প্রকৃতি ও মানুষ, এটা হবে ভূগোল আলোচনার মূল দুটি উপাদান। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, ক্ষেত্রমান অনুসারে পৃথিবী সৌরজগতের কততম গ্রহ? ক্ষেত্রমান অনুসারে পৃথিবী সৌরজগতের 5ম গ্রহ, মনে রাখবে, ক্ষেত্রমান অনুসারে। নেক্সট প্রশ্ন, সূর্যের আনুমানিক বয়স কত? বলো, সূর্যের আনুমানিক বয়স কত হতে পারে? 5 মিলিয়ন বছর সূর্যের আনুমানিক বয়স ধরা হচ্ছে। নেক্সট প্রশ্ন, আকাশগঙ্গার নিকটতম গ্যালাক্সির কোনটি? খুবই ইম্পর্টেন্ট একটা, এই গ্যালাক্সি থেকে প্রশ্ন আসবে। আকাশগঙ্গার নিকটতম গ্যালাক্সি কোনটি? উত্তর হবে অ্যান্ড্রোমেডা, আকাশগঙ্গার নিকটতম গ্যালাক্সি। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 7 নম্বর প্রশ্ন, ভূপৃষ্ঠ থেকে ভূকেন্দ্র পর্যন্ত, তাহলে ভূপৃষ্ঠ থেকে ভূকেন্দ্র পর্যন্ত পৃথিবীর ব্যাসার্ধ কত? তো তোমরা অনেকেই ক্লাস 10-এও পড়েছো 6370, এখানে 6371, কোনো বইয়ে 6371 থাকে। তাহলে ভূপৃষ্ঠ থেকে ভূকেন্দ্র পর্যন্ত পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6371 কিলোমিটার প্রায়। নেক্সট প্রশ্ন দেখো, মহাসাগরীয় বা সামুদ্রিক ভূত্বক গঠনকারী প্রধান শিলার নাম কি? মহাসাগরীয় বা সামুদ্রিক ভূত্বক গঠনকারী প্রধান শিলা হলো ব্যাসল্ট শিলা, ব্যাসল্ট শিলা। নেক্সট প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন দেখো, ভূত্বক এবং গুরুমণ্ডল মধ্যবর্তী কম ঘনত্বযুক্ত স্তরটিকে কি বলে? ভূত্বক ও গুরুমণ্ডল মধ্যবর্তী কম ঘনত্বযুক্ত স্তরটিকে বলা হয় অ্যাসথেনোস্ফিয়ার। তাহলে ভূত্বক এবং গুরুমণ্ডলের মাঝের যে কম ঘনত্বযুক্ত, তাহলে এই অ্যাসথেনোস্ফিয়ার স্তরটি আমরা কি পেলাম? কম ঘনত্বযুক্ত একটা স্তর, যেটা কোথায় অবস্থিত হচ্ছে? ভূত্বক এবং গুরুমণ্ডলের মাঝে অবস্থিত। ওকে, চলো নেক্সট প্রশ্ন। তার আগে আমরা যে 8 নম্বর কোশ্চেনে পড়লাম যে সামুদ্রিক ভূত্বক গঠনকারী প্রধান শিলার নাম কিন্তু ব্যাসল্ট, আর যেটা বললাম ভূত্বক গুরুমণ্ডল মধ্যবর্তী কম ঘনত্বযুক্ত স্তর, এটা হবে অ্যাসথেনোস্ফিয়ার। ওকে, নেক্সট, অন্তর্জাতীয় প্রক্রিয়া কয়ভাবে সংগঠিত হয়? বলো, অন্তর্জাতীয় প্রক্রিয়া 2 ভাবে কিন্তু সংগঠিত হয়। নেক্সট প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, নিচের কোনটি অন্তর্জাতীয় প্রক্রিয়ার অন্তর্গত? নিচের কোনটি অন্তর্জাতীয় প্রক্রিয়ার অন্তর্গত? অন্তর্জাতীয় প্রাকৃতিক প্রক্রিয়ার অন্তর্গত কী হবে? গিরিজনী প্রক্রিয়া। এই গিরিজনী প্রক্রিয়াটি হলো অন্তর্জাতীয় প্রাকৃতিক প্রক্রিয়ার একটা অন্তর্গত। নেক্সট প্রশ্ন, অন্তর্জাতীয় বল ভূপৃষ্ঠে কিভাবে কাজ করে? অন্তর্জাতীয় বল এটা হচ্ছে ভূপৃষ্ঠে কিভাবে কাজ করে? উলম্বভাবে এবং অনুভূমিকভাবে। ওকে, এই অন্তর্জাতীয় বলটা মনে রাখবে, উলম্বভাবে এবং অনুভূমিকভাবে কিন্তু ভূপৃষ্ঠে কাজ করে। নেক্সট প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলে উপস্থিত কোন উপাদানের জন্য আকাশ নীল দেখায়? অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনে রাখো, ধূলিকণা। বায়ুমণ্ডলে উপস্থিত ধূলিকণার জন্য আকাশ কিন্তু নীল দেখায়। তার আগে বন্ধুরা, তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখতে পারো। পরবর্তীতে সমস্ত খবরের আপডেটের পাশাপাশি সাজেশন, স্কলারশিপ, সমস্ত খবরের আপডেট আমাদের চ্যানেলে পাবে। আর বন্ধুদেরকে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। সমস্ত পরীক্ষার প্রস্তুতির জন্য এনজয় এক্সাম তোমাদের সাথে রয়েছে। 14 নম্বর প্রশ্ন দেখো, বৈপরীত্য উত্তাপ লক্ষ্য করা যায় বায়ুমণ্ডলে কোন স্তরে? অত্যন্ত গুরুত্বপূর্ণ, বৈপরীত্য উত্তাপ লক্ষ্য করা যায় ট্রপোস্ফিয়ার স্তরে। এটা মনে রাখবে, ট্রপোস্ফিয়ার স্তরকে হচ্ছে ক্ষুব্ধমণ্ডল বলা হয়, কারণ এই স্তরে ঝড় বৃষ্টি এবং প্রাকৃতিক সমস্ত ঘটনাগুলি ঘটতে থাকে। ট্রপোস্ফিয়ার, এটা মনে রাখবে, ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার, এটা তোমাদের পরে আসছি। এই ট্রপোস্ফিয়ার স্তরটা মনে রাখবে, এটা হচ্ছে
বৈপরীত্য উত্তাপ লক্ষ্য করা যায়। নেক্সট প্রশ্ন দেখো, সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি শোষণ করে কে? খুবই ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটাও। ওজোন গ্যাস। ওজোন কিন্তু ওজোন স্তর বা ওজোন গ্যাস, এই গ্যাসটি কী করে? অতিবেগুনি রশ্মিটাকে শোষণ করে নেয় সূর্য থেকে যে আগত যে রশ্মি। নেক্সট প্রশ্ন, ভাববাদীদের চিন্তাভাবনা এটা কীরকম? সূত্র তৈরি, বর্ণনামূলক নাকি সবকটি ঠিক? উত্তর হবে বর্ণনামূলক। ভাববাদীদের চিন্তাভাবনাটা বর্ণনামূলক। নেক্সট প্রশ্ন, ভূগোলে পরিসংখ্যান পদ্ধতির অন্তর্ভুক্তি ঘটে যে সময়ে? কোন সময়ে? উত্তর হয়ে যাবে 1950-এর দশকের শেষ ভাগে। 1950-এর দশকের শেষ ভাগে ভূগোলে পরিসংখ্যান পদ্ধতির অন্তর্ভুক্তি ঘটে। নেক্সট প্রশ্ন, থামা এবং শুরু এই নিয়ন্ত্রণবাদের প্রবক্তাকে বা অপর নাম কি? থামা এবং শুরু এর নিয়ন্ত্রণবাদের অপর নাম হলো নব্য নিয়ন্ত্রণবাদ। নেক্সট প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন, মানুষ এবং পরিবেশের আন্তঃসম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ কি? মানুষ এবং পরিবেশের আন্তঃসম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণই হচ্ছে প্রযুক্তি অর্থাৎ টেকনোলজি। মানুষ এবং পরিবেশের আন্তঃসম্পর্কের যে সবচেয়ে কানেকশন গুরুত্বপূর্ণ কারণ সেটা কি? প্রযুক্তি। নেক্সট প্রশ্ন, সবথেকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখো, সোনালী পোশাকের কর্মীরা যে কাজের সঙ্গে যুক্ত। সোনালী পোশাকের কর্মীরা কে কোন পোশাকের সঙ্গে জড়িত বা কোন পোশাকের কর্মীরা কোন কাজের সঙ্গে জড়িত? এটা দেখে যাবে। উত্তর হবে পরামর্শ দান। সোনালী পোশাকের কর্মীরা পরামর্শ দান কাজের সাথে যুক্ত। নেক্সট 21 নম্বর প্রশ্ন, পর্যটন যে প্রকার অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্গত তা হলো? পর্যটন হচ্ছে তৃতীয় ক্ষেত্র। মনে রাখবেন, সেবা ক্ষেত্রে কাজকর্মে নিযুক্ত কর্মীদের কি বলা হয়? সেবা ক্ষেত্রের কাজকর্মে অর্থাৎ নার্স থেকে শুরু করে ডাক্তার, পাশাপাশি যে সমস্ত কাজকর্মে নিযুক্ত যারা সেবার কাজে যুক্ত তাদের হচ্ছে গোলাপি পোশাকের কর্মী। মনে রাখবে, গোলাপি পোশাকের কর্মী। নেক্সট প্রশ্ন, পেশাদার পরামর্শদান যে অর্থনৈতিক ক্রিয়াকলাপের অন্তর্গত তা হলো কুইনারি ক্রিয়াকলাপ। পেশাদার পরামর্শদান এবং এই অর্থনৈতিক ক্রিয়াকলাপগুলি কুইনারি ক্রিয়াকলাপের অন্তর্ভুক্ত। নেক্সট 24 নম্বর প্রশ্ন দেখো, উত্তর পূর্ব ভারতে ঝুম চাষ যে কৃষি পদ্ধতির অন্তর্গত। দেখো উত্তর পূর্ব ভারতে ঝুম চাষটা কী হবে? ঝুম চাষ হচ্ছে একটা স্থানান্তর কৃষি। মনে রাখবে, স্থানান্তর কৃষি। এই ঝুম চাষ সম্পর্কে যদি বলি, যে বন কেটে পুড়িয়ে যে চাষ করা হতো সেটা হচ্ছে ঝুম চাষ। তো এই ঝুম চাষ একটি স্থানান্তর কৃষির উদাহরণ। মনে রাখবে, যেটা উত্তর পূর্ব ভারতে বেশি দেখা যায়। নেক্সট 25 নম্বর প্রশ্ন দেখো, মধ্য আফ্রিকার ধান চাষ যে কৃষি পদ্ধতির অন্তর্গত। তো মধ্য আফ্রিকায় যে ধান চাষটা করা হয় সেটা হচ্ছে স্থায়ী আদিম কৃষির অন্তর্গত, আদিম কৃষি পদ্ধতির অন্তর্গত। 26 নম্বর প্রশ্ন দেখো, স্ল্যাশ অ্যান্ড বার্ন এগ্রিকালচার বলা হয় যে কৃষি পদ্ধতিকে, সেটা হলো স্থানান্তর কৃষি। মনে রাখবে, স্ল্যাশ অ্যান্ড বার্ন এগ্রিকালচার এটা হচ্ছে স্থানান্তর কৃষি। স্থানান্তর কৃষির জমির মালিকানা থাকে কার উপর? স্থানান্তর কৃষির জমির মালিকানাটা থাকে কিন্তু যাযাবর আদিম জাতির উপজাতির উপর। তাহলে কি বললাম? যে স্থানান্তর কৃষির জমির মালিকানা থাকে যাযাবর আদিম উপজাতির উপর। তাহলে যেটা বলছিলাম, স্থানান্তর কৃষির জমির মালিকানা থাকে যাযাবর আদিম উপজাতির উপর। নেক্সট প্রশ্ন, ভারতে প্রমাণ দ্রাঘিমা রেখা কোন শহরের উপর দিয়ে প্রসারিত হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখো, ভারতে প্রমাণ দ্রাঘিমা রেখা এলাহাবাদ শহরটির উপর দিয়ে প্রবাহিত হয়েছে বা প্রসারিত হয়েছে। এটা মনে রাখবে, প্রসারিত হয়েছে এলাহাবাদের উপর দিয়ে প্রমাণ দ্রাঘিমা রেখা। নেক্সট, ভারতে বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চলে কয়টি? বর্তমানে ভারতে কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে 8টি, আগে ছিল 7টি। দেখো কত সালে ভারতের নবীনতম রাজ্যটি গঠিত হয়? তাহলে নবীনতম রাজ্যের নাম হচ্ছে তেলেঙ্গানা। এটা হচ্ছে 2014 সালের 2রা জুন কিন্তু ভারতের নবীনতম রাজ্য গঠিত হয়। মনে রাখবে, ভারতের নবীনতম রাজ্য তেলেঙ্গানা, এটি 2014 সালের 2রা জুন কিন্তু গঠিত হয়। 31 নম্বর প্রশ্ন দেখো, দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি? দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হচ্ছে আনাইমুদি। দক্ষিণ ভারত যদি বলে সর্বোচ্চ পর্বত শৃঙ্গ আনাইমুদি। মনে রাখবে। নেক্সট প্রশ্ন, ভূস্বর্গ অর্থাৎ পৃথিবীর স্বর্গ নামে পরিচিত কোন এলাকা? কাশ্মীর এলাকা। এই কাশ্মীরে জাফরান চাষ হয়, আমাদের আপেল চাষ হয় ইত্যাদি। তাহলে ভূস্বর্গ নামে পরিচিত হচ্ছে কাশ্মীর উপত্যকা। মনে রাখবে। নেক্সট, সিয়াচেন হিমবাহ যে পর্বত শ্রেণীতে অবস্থিত তা হলো? সিয়াচেন কোন পর্বত শ্রেণীতে অবস্থিত? কারাকোরাম। এই সিয়াচেন হচ্ছে ভারতের দীর্ঘতম এবং সবথেকে বড় হচ্ছে হিমবাহ। ওকে, সিয়াচেন হিমবাহ, এটা মনে রাখবে। আর এটি হচ্ছে কারাকোরাম পর্বতে অবস্থিত। 34 নম্বর প্রশ্ন দেখো, গঙ্গা সমভূমির নতুন পলিমাটিযুক্ত অঞ্চল উত্তরপ্রদেশে কি নামে পরিচিত? নতুন হলে খাদার, প্রাচীন হলে ভাঙার। মনে রাখবে, এই দুটোর মধ্যে একটা পরীক্ষা আসার চান্স আছে। নতুন পলিমাটিযুক্ত অঞ্চলটাকে বলা হবে খাদার, আর প্রাচীন পলিমাটিযুক্ত অঞ্চলটা হতো ভাঙার। আচ্ছা, গঙ্গার প্রধান উপনদীর নাম কি? গঙ্গার প্রধান উপনদী হচ্ছে যমুনা। মনে রাখবে। তো এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ 35টি প্রশ্ন। তো এই প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর অবশ্যই এর পরবর্তী সেটের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আমরা 5টা সেট পরপর আলোচনা করে দিচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।